আমাদের গলির মোড়ের মাথায় মদিনা ফার্মাসিটা চিনো না? হ্যাঁ চিনি তো। আসার সময় ও ফার্মাসি হয়ে আসবা। কেন, কার কি হয়েছে? উফ মাহিন, এত প্রশ্ন না করে যেটা বলছি সেটা করো না। ঠিক আছে। তাড়াতাড়ি আসো, আর শোনো, ফার্মাসির সামনে এসে আমাকে ফোন দিবা। আচ্ছা দেব। আসো এখন। কিন্তু মীরা, ফার্মেসিতে গিয়ে কি বলবো সেটা তো বললা না। আরে গাধা, সেই জন্যই তো বললাম ফোন দিতে। ও আচ্ছা ঠিক আছে। ফোনের লাইনটা কেটে রান্নাঘরে উকি দিয়ে আম্মুর গতিবিধি বুঝতে চেষ্টা করছিলাম। এমন সময় ছোট ভাই রাদিন এসে পেছন থেকে ওড়নাটা ধরে টান দিল। আমি হকচকিয়ে গেলাম। পেছন ঘুরে দেখলাম রাদিন মিট মিট করে হাসছে। ওর হাসি দেখে আমার রাগে গা কিরমির করে উঠল। পিছুটা নিশ্চয়ই বুঝে গিয়েছে আমার এভাবে উকি ঝুঁকি মারার কারণ। কোনো মতে ওর হাত ধরে টানতে টানতে আমার ঘরে নিয়ে এসে ভ্রু কুচকে জিজ্ঞেস করলাম, এভাবে হাসতেছিলি কেন? হুম? রাদিন তার হাসির বেগ আরো এক ধাপ বাড়িয়ে দিয়ে উত্তর দিল, মাহিন ভাই আসতেছে তো, তাই খুশি খুশি লাগতেছে। যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। দাঁতে দাঁত চেপে আবারও প্রশ্ন করলাম, তুই আবারও আড়িপথে কথা শুনতেছিলি তাই না? এত প্রশ্ন না কইরা স্টকে চকলেট কয়টা আছে দেখো। চারদিকে চোখ বুলিয়ে নিয়ে হালকা ঝুঁকে রাদিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আকুতি সুরে বললাম, বাবু এখনো একটা চকলেটও নাই, কালকে কলেজ থেকে আসার সময় নিয়ে আসবো নে, কেমন? আমার কথা কানে না তুলে রাদিন চুপচাপ চেয়ারে বসে টেবিলের উপর রাখা আমার বইগুলো নাড়াচড়া করছে। রাদিনের মতিগতি কিছুই বুঝতে পারছি না আপাতত। ক্লাস 5-এ পড়ে মাত্র, অথচ এইটুকু বয়সে খুব তীক্ষ্ণ বুদ্ধি নিয়ে চলে। আমাকে তো নাকে দড়ি দিয়ে ঘোরাতে তার 1 মিনিটও সময় লাগে না। আব্বু এত কৃপণ, অথচ রাদিন ঠিকই আব্বুকে তার কথার প্যাচে ফেলে ভুলিয়ে ভালিয়ে তার সব আবদার পূরণ করিয়ে নেয়। এর মধ্যেই মাহিন কল করলো। আমি রিসিভ করলাম। হ্যালো। হ্যাঁ মীরা, ফার্মেসির সামনে আছি। বলো কি লাগবে তোমার? তুমি কিন্তু একটু লজ্জা পাবা না। আমি তো তোমার ভবিষ্যৎ স্বামী, তাই না? আমার কাছে আবার লজ্জা কিসের? এই তোমার বকবকানি থামাও তো, এক পাতা সিভিট কিনে নিয়ে আসো। হ্যাঁ, সিভিট? হ্যাঁ রাখলাম। রাদিন বইপত্র নাড়াচাড়া করতে করতে বলল, চকলেট নেই বুঝলাম, তোমার গল্পের বইগুলো তো আছে। আমি আতকে উঠে হুংকার দিলাম, এই খবরদার আমার গল্পের বই হাত দিবি না। ঠিক আছে আমি যাই, বেডরুমের খবরটা রান্নাঘরে পৌঁছে দিয়ে আসি। এই না না, দাঁড়া দাঁড়া, দিচ্ছি দিচ্ছি দাঁড়া। পুরোনো একটা গল্পের বই দিয়ে রাদিনকে বিদায় করলাম। গল্পের বইয়ের পাতায় আঁকিবুকি করা রাদিনের অনেকগুলো শখের কাজের মধ্যে একটা অন্যতম কাজ। রাদিন চলে যাওয়ার পর আমি মাহিনকে কল দিলাম। এতক্ষণ লাগতেছে কেন আসতে? আর আমি তো তোমার বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছি। দরজা না খুলে আসবো কেমনে? মানে তোমাকে উপরে উঠতে বলছে কে জানো না? আজকে শুক্রবার, আব্বু বাসায় আছে। তুমি তো সবসময় আমাকে ভিতর ডিম বলে অপমান করো, তাই আজকে। ওরে আমার বীর পুরুষ রে, এত সাহস থাকলে দরজার সামনে মূর্তির মতো দাঁড়াইয়া থাকতা না, কলিং বেল বাজাইতা, বুঝছো? সঙ্গে সঙ্গে কলিং বেলটা বেজে উঠলো। মোবাইলটা বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে হন্তদন্ত হয়ে গিয়ে দরজাটা খুলে দিলাম। রান্নাঘর থেকে আম্মু গলা উঁচিয়ে জিজ্ঞেস করলেন, মীরা, কে আসছে? 7-5 না ভেবে তড়িঘড়ি করে উত্তর দিলাম, ময়লাল আসছে আম্মু। মাহিন অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে রইল। আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম, আমার সিভিট কই? সিভিটের পাতাটা আমার হাতে দিয়ে মাহিন চলে যেতে নিলেই আমি ডাক দিলাম, এই দাঁড়াও 1 মিনিট। কয়েক সেকেন্ড পর এসে ময়লার পলিথিনটা হাতে নিয়ে মাহিনের দিকে এগিয়ে দিলাম। যাওয়ার সময় ডাস্টবিনে ফালাই দিয়ে যাবা, ঠিক আছে? মাহিন করুণ সুরে মিন মিন করে বলল, শেষমেশ আমার হাতে ময়লার পলিথিন ধরাই দিলা। এটা হচ্ছে তোমার অতিরিক্ত সাহস দেখানোর ফল, বুঝছো? যাও এখন, আব্বু গোসল করে এক্ষুনি বের হয়ে যাবে। মাহিনার কথা না বাড়িয়ে মাথা নিচু করে সিঁড়ি বেয়ে নেমে গেল। মাহিন হচ্ছে আমার বাধ্য প্রেমিক। মাস্টার্সে পড়ছে, বাবা মা গ্রামে থাকেন, আর সে ঢাকায় 4 জন বন্ধুর সাথে ফ্ল্যাট শেয়ার করে থাকে। 1.5 বছরের সম্পর্ক আমাদের। আমার চাচাতো ভাই ফাহিমের বন্ধু হচ্ছে মাহিম। এসএসসি পরীক্ষা দিয়ে আমরা সবাই গ্রামে বেড়াতে গিয়েছিলাম 7 দিনের জন্য। সে সময় ফাহিম ভাইয়াও তার কয়েকজন বন্ধু নিয়ে গ্রামে ঘুরতে গিয়েছিল, তার মধ্যে মাহিনও ছিল। আর পরিচয়টা সেই তখন থেকেই। প্রথমে মোবাইল নাম্বার আদান প্রদান, তারপর ধীরে ধীরে হৃদয়ের লেনদেন। আমাদের কাহিনীটা আর 10টা প্রেম কাহিনীর মতোই। রাত জেগে কথা বলা, মান অভিমান, প্রতিদিন নিয়ম করে 3 বেলা খাওয়া, ঘুম, গোসলের খোঁজ খবর নেওয়া, লুতুপুতু রোম্যান্স, এসবের একটাও আমাদের সম্পর্কের মধ্যে নেই। যেগুলো আছে সেগুলো হচ্ছে রাতে তাড়াতাড়ি ঘুমে যাওয়ার জন্য পরস্পরকে তাড়া দেয়া, রাগ অনুরাগ, প্রতিদিন নিয়ম করে 3 বেলা ঝগড়া করা, নিতান্তই কিছু তুচ্ছ বিষয় নিয়ে।
আর প্রেমিকা হিসেবে নিজের কর্তৃত্ব ধরে রাখা। আমাদের মধ্যে লুতুপুতু ব্যাপারটা একেবারেই নেই। এটা বললে অবশ্য ভুল হবে, তবে এই লুতুপুতুটা নিতান্তই প্রয়োজনের খাতিরে হয়ে থাকে। এই যেমন আজকে সকাল থেকে মাহিন এক নাগাড়ে কল দিয়ে যাচ্ছিল, তার নাকি আমাকে দেখতে ইচ্ছে করছে খুব। তখন আমি বাসার সামনে আসতে বললাম মাহিনকে, এমন হঠাৎ করে প্রেম উতলে ওঠার কারণটা হচ্ছে কাল রাতে মেজাজ দেখিয়ে বলেছিলাম, শোনো মাহিন, তোমার মতো নিরামিষ মানুষের সাথে না কখনো প্রেম জমে না, বুঝছো? যা জমে তা হচ্ছে অভিমান। আলগা লুতুপুতু দেখানোর ফলস্বরূপ তাকে আজ ময়লাওয়ালা হতে হলো। দুপুরবেলা আব্বু, রাদিন আর আমি খেতে বসেছি। আম্মু যথারীতি খাবার বেড়ে দিচ্ছেন। আব্বু হঠাৎ চেঁচিয়ে উঠলেন, তরকারিতে ঝাল করেছো কেন? রান্নার সময় এত তাড়াহুড়া থাকে কেন? আমরা তো মানুষ, গরু ছাগল না যে যেই যা সামনে দিবে তাই খেয়ে নিব। পরিবেশ থমথমে হয়ে গেল। আম্মুকে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আব্বু আবার হুঙ্কার ছাড়লেন, মূর্তির মতো দাঁড়িয়ে থেকো না, যাও গিয়ে নিজের কাজ করো, আমরা নিজেরা নিয়ে খেতে পারবো। আব্বুর নির্দেশ মেনে আম্মু ডাইনিং রুম থেকেই চলে গেলেন। এই ধরনের পরিস্থিতি আমাদের সংসারের নতুন কিছু না। আব্বু প্রায় সব সময় খুব তুচ্ছ বিষয় নিয়ে আম্মুকে অযথা বকাবকি করেন। মাঝে মাঝে তো কোনো কারণ খুঁজে না পেলে অকারণেই আব্বু এমন রুক্ষ আচরণ করে আম্মুর সাথে। আমার কেন জানি মনে হয় আব্বু ইচ্ছে করেই এমনটা করে, অথচ আমাদের দুই ভাই বোনের সাথে আব্বু কখনো এভাবে কথা বলে না। আমাদেরকে তিনি যথেষ্ট আদর করেন, ভালোবাসেন। তার সব রাগ যে শুধুমাত্র আম্মুর সাথেই। আমি ছোটবেলা থেকেই দেখে আসছি আব্বুর চরিত্র এটা, অথচ আম্মুকে কখনো প্রতিবাদটা করতে দেখিনি। তিনি মুখ বুজে সব সহ্য করে নেন, আড়ালে গিয়ে শুধু চোখের পানি ফেলেন। আব্বুর এত অবহেলার পরেও আম্মুর চোখে আব্বুর জন্য কখনো এতটুকু ঘৃণা দেখিনি, বরং উপচে পড়া ভালোবাসা, বিনয় আর শ্রদ্ধাবোধ দেখেছি। আব্বুর প্রত্যেকটা কাজ আব্বু খুব যত্ন নিয়ে করেন। আব্বুর প্রতি আম্মুর ভালোবাসার কোনো কমতি কখনো দেখিনি। উল্টো আমি যখন অতিষ্ঠ হয়ে বলি, আব্বুর আড়ালে আব্বুর বিরুদ্ধে কিছু বলি, তখন আম্মু জোর গলায় প্রতিবাদ জানান আর সতর্ক করে দেন। আর কখনো যেন এ ধরনের কথা আমার মুখে না আসে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় কলেজে যাওয়ার সময় আমার তাড়াহুড়ো লেগে গেল। নাস্তা খাওয়ার সময় ছিল না বিধায় নাস্তা না খেয়ে বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু আম্মু জোর করে দরজার সামনে দাঁড়িয়ে ভাত মেখে মুখে তুলে খাইয়ে দিলেন। খুব অসহ্য লাগছিল আমার। আম্মুর এই জোর জবরদস্তিগুলো না মাঝে মাঝে আমার খুব বিরক্তি লাগে। বাসা থেকে বের হয়ে মাহিনকে গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে মনে মনে খুব খুশি হলাম, কিন্তু প্রকাশ করলাম না। চোখে মুখে একরাশ বিরক্তি ফুটিয়ে মাহিনের সামনে গিয়ে দাঁড়ালাম। কি ব্যাপার, এখানে কেন? সন্ধ্যার পর কোচিং থেকে ফেরার পথে না দেখা করবো বলেছিলাম? আমার কথার উত্তর না দিয়ে মাহিন পাল্টা প্রশ্ন করলো। তোমাকে কলেজে নামিয়ে দিয়ে আসি। ভেবে দেখলাম এমনিতেই দেরি হয়ে গিয়েছে অনেকটা। এখন যদি ঢং দেখিয়ে মাহিনকে ফিরিয়ে দিই তাহলে আজ ক্লাসে আর ঢুকতেই পারবো না। আমি বললাম, 10 মিনিটের মধ্যে পৌঁছে দিতে পারবা, ঠিক আছে? মাহিন বাইকে উঠে বাইক স্টার্ট দিতে দিতে বলল, তুমি পিছনে বসলে এমনিতে আমার বাইকের স্পিড বেড়ে যায়, উঠে পড়ো। কলেজ থেকে বাসায় ফিরে ফ্রেশ হয়ে এসে আম্মুকে টেবিলে ভাত বাড়তে বললাম। প্রচন্ড ক্ষুধা পেয়েছে। আম্মু রান্নাঘর থেকে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে আমার ঘরে আসলেন। গ্যাস ছিল না এতক্ষণ, মাত্র রান্না বসিয়েছি। তোর বেশি ক্ষুধা লাগলে দই চিরা মাখাইয়া দি। মেজাজটাই গেল খারাপ হয়ে আম্মুর কথা শুনে। আমি ক্ষুধা একদম সহ্য করতে পারি না, আর ক্ষুধা পেটে মিষ্টি কিছু খেতেও পারি না, বমি বমি ভাব হয়। মেজাজ দেখিয়ে আম্মুকে বললাম, লাগবে না, গ্যাস যখন ছিল তখন রান্না করতে পারলা না? সারাদিন যে বাসায় থাকো, কি করো আল্লাহই জানে। আম্মু কোনো প্রত্যুত্তর দিলেন না, মুচকি হেসে নিঃশব্দে চলে গেলেন। আর আমি ক্ষুধা পেট নিয়ে মাহিনের সাথে মেসেঞ্জারে চ্যাট করতে করতেই ঘুমিয়ে পড়লাম এক সময়। একদিন বিকেলবেলা বারান্দায় বসে গল্পের বই পড়ছিলাম, এমন সময় আম্মু মোবাইল হাতে নিয়ে এসে বললেন, মীরা, দেখ না, ইমুতে তোর ছোট খালামণি ভিডিও কল দিতেছে, কিন্তু আমি রিসিভ করতে পারতেছি না। আমার মনোযোগে ব্যাঘাত ঘটায় যথেষ্ট বিরক্তি নিয়ে বললাম, উফ আম্মু, দেখতেছো না বই পড়তেছি। আর তোমাকে এই এক জিনিস কতবার শিখাবো বলো তো? তোমার আর টাচ মোবাইল ইউজ করতে হবে না। আব্বুকে বলবো তোমাকে যেন একটা বাটন মোবাইলই কিনে দেয়। আম্মুর আর কোনো কথা না শুনে আমি ঘরের ভেতরে চলে এলাম শান্তিতে বই পড়তে। আমার এইচএসসি পরীক্ষার আর মাত্র 1 মাস বাকি। রাত দিন এক করে পড়াশোনা করতে হচ্ছে আমাকে। আমি রাত জেগে যখন পড়তাম আম্মু আমার পাশে বসে থাকতেন। ঘুমের ঢোলে পড়ে গেলেও ঘুমের সাথে এক প্রকার যুদ্ধ করেই জেগে থাকতেন সে। অথচ আমার ঘুম কাটানোর জন্য আম্মু একটু পরপর কফি বানিয়ে দিতেন আমাকে। আমি আম্মুকে ঘুমিয়ে পড়ার জন্য বলতাম, কিন্তু শুনতেনই না তিনি। আমি যতক্ষণ পড়তাম ততক্ষণ আমার সাথেই জেগে থাকতেন।
আমার পরীক্ষা চলাকালীন সময় মাহিন একটা প্রাইভেট ব্যাংকে ভালো স্যালারিতে জব পেয়ে যায়। পোস্টিং হয় ঢাকার বাইরে, চিটাগাংয়ে। তখন আমার মধ্যে এক ধরনের ভয় ঢুকে যায়। দূরত্ব বেড়ে গেলে নাকি ভালোবাসা কমে যায় শুনেছি। আমার ভেতরের খবর মাহিন টের পেয়ে গেল। সে আমাকে আশ্বস্ত করে এই বলে যে আমার পরীক্ষা শেষ হওয়ার পরপরই যাতে যত তাড়াতাড়ি সম্ভব তার ফ্যামিলি থেকে আমার ফ্যামিলিতে প্রস্তাব পাঠাবে। এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার কিছুদিন পর বাসায় বড় ফুপু আসলেন বেড়াতে। আমি তো খানিকটা অবাক হলাম। বড় ফুপু কখনো আমাদের বাসায় আসেন না, বলা যায় আসতেই চান না। তাই হঠাৎ নিজের ইচ্ছায় বেড়াতে আসলেন, ব্যাপারটা আমার কাছে খুব সুবিধার মনে হলো না। এই মানুষটা কোনো কালেই আমার পছন্দের ছিল না। কারণ হচ্ছে আমাকে বড় ফুপু একেবারেই সহ্য করতে পারেন না। এটা আমি জ্ঞান হবার পর থেকেই দেখে আসছি। ঈদের ছুটিতে যখন গ্রামে যেতাম তখন আম্মুর সাথে তিনি যাচ্ছে তাই ব্যবহার করতেন। শুধু বড় ফুপু না, দাদি আর বড় চাচু ছাড়া দাদাবাড়ির প্রায় প্রত্যেকটা মানুষই আম্মুর সাথে এমন ব্যবহার করতেন। অথচ আম্মুর কোনো অন্যায় আমার চোখেই পড়েনি কখনো। বরং আম্মু সব সময় ভয়ে ভয়ে বুঝে শুনে চলতেন, যেন তার কোনো ভুল ত্রুটি না হয়ে যায়। কিন্তু দাদি যতদিন বেঁচে ছিলেন তার সামনে কেউ আম্মুকে অসম্মানটাও করতে পারেনি। খুব ভালোবাসতেন তিনি আম্মুকে। আম্মুর মুখে শুনেছি দাদিই নাকি আম্মুকে পছন্দ করে এই বাড়ির বউ করে নিয়ে এসেছিলেন। বড় ফুপু বাসায় আসার পর থেকে দেখতাম আব্বু অফিস থেকে ফেরার পর দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা ফুপুর সাথে কথা বলতেন। এটা নিয়ে আম্মুর কোনো মাথা ব্যথা না থাকলেও আমার ছিল। তাই গোয়েন্দাগিরিতে নেমে পড়লাম। গোয়েন্দাগিরি করেও যখন রহস্য উদ্ঘাটন করতে পারছিলাম না, তখন একদিন বিকেলবেলা বারান্দায় বসে ফুপু আমার চুলে তেল লাগিয়ে দিতে দিতে বললেন, আর কয়েকদিন পর থেকে তো আমি তোর চুলে তেল লাগাইয়া দিতে হইব, তাই এখনই অভ্যাস কইরা নিতেছি, এই আর কি। ওনার কথার মানে বুঝতে না পেরে আমি বললাম, কি বলতেছেন? কিছুই তো বুঝতে পারতেছি না। ফুপু ঠোঁটের কোণে প্রশস্ত হাসি টানলেন। তোরে আমার ঘরে বউ কইরা আনিমু। সজি বহন তোর ফুফাতো ভাই না, হবু স্বামী, বুঝলি মুখপুরি? আমার শুকনো কাপড়গুলো বারান্দা থেকে নিতে এসেছিলেন। ফুপুর কথা শুনে দাঁড়িয়ে গেলেন। পুরোপুরিভাবে স্তব্ধ হয়ে গেলাম আমি। কোনো উত্তরই দিতে পারলাম না। চুলে তেল দেওয়া শেষ না করে উঠে চলে এলাম। তারপর দরজা বন্ধ করে দিলাম নিজের ঘরে গিয়ে। আমি চলে আসার পর আম্মু ফুপুকে বললেন, এইসব কি বলতেছো বড় আপা? এইটা তো অসম্ভব। সম্ভব অসম্ভব তুমি বিচার করার কেডা? আমার ভাই আমারে কথা দিছে মীরারে আমার হাতে তুল্লা দিব। হনো শেফালি, এই বিষয়ে তোমার নাক গলানোর কোনো দরকার নাইকা। বড় আপা, মীরা তো আমারও মেয়ে। ওর জীবনে এত বড় একটা সিদ্ধান্তের সময় আমি নাক গলাবো না, এইটা আপনি কেমনই বললেন? ফুপু আম্মুর দিকে তেড়ে আসলেন। ঘর থেকে সব কিছুই শুনতে পাচ্ছিলাম আমি। এই প্রথম আম্মুর মুখে বুলি ফুটতে দেখলাম। কথা চালাচালির এক পর্যায়ে শুনতে পেলাম ফুপু আম্মুকে উদ্দেশ্য করে বলছেন, তোরে তো আমার ভাই বিয়েই করতে চায় নাই। নেহায়েত বড় ভাইজান জোরাজুরি করছিল বইলেই রাজি হয়েছিল শেষমেশ। আজ যদি আমার ভাইয়ের পছন্দ মতো সালেহার লগে ভাইয়ের বিয়ে করাইতাম, তাইলে আজ আমার এমন অপমান সহ্য করণ লাগতো না। আজ আমার ভাই আসুক, তোর একদিন কি আমার একদিন। খুব ইচ্ছে করছিল ফুপের মুখের উপর কয়েকটা জবাব দিয়ে আসতে, কিন্তু আমার মা তো আমাকে বেয়াদবি করার শিক্ষা দেননি, তাই পারলাম না কাজটা। দুয়ে দুয়ে চার মিলাতে শুরু করলাম আমি। আমার প্রতি আব্বুর এত অসন্তুষ্টির কারণ আসলে এটা। আব্বু বিয়ের আগে অন্য কাউকে ভালোবাসতেন। আব্বু অফিস থেকে ফেরার পর বাসায় তুমুল অশান্তি শুরু হয়ে গেল। আম্মুকে যা তা বলে গালাগালি করলেন আব্বু। ফুপু কিছুক্ষণ পর পর আগুনে ঘি ঢেলে দিচ্ছিলেন। 2-3 দিন পর ফুপু বাড়িতে চলে গেলেন। পরিস্থিতি কিছুটা ঠান্ডা হলো, কিন্তু আব্বু আম্মুর সাথে কথা বলা বন্ধ করে দিলেন। এর মধ্যেই আমি আম্মুকে মাহিনের কথা জানিয়ে দিলাম। মাহিনের সাথে কথাও বলিয়ে দিলাম আম্মুকে। এদিকে ফুপু বাড়িতে গিয়ে সমানে আব্বুকে ফোন করে বিয়ের ডেট ফিক্স করার জন্য তাড়া দিচ্ছেন। নানা বাড়ি দাদা বাড়ি দুই পরিবারের মধ্যেই ব্যাপারটা জানাজানি হয়ে গেল। আমার মামা বাড়ির কেউ এই বিয়েতে রাজি না। কারণ হচ্ছে আমার ফুফাতো ভাই সজীব মেট্রিক পাশ করে তাদের জমি জমা দেখাশোনা করার জন্য গ্রামেই থাকেন। কয়েক বিঘা জমির মালিক হওয়ায় আমার বড় ফুপুর অহংকার নিয়ে চলেন সব সময়। কিন্তু আমার মামা বাড়ির সবাই আর্থিকভাবে দুর্বল থাকায় আব্বু কখনো তাদের খুব একটা গোনায় ধরতেন না। তাই সত্যিকার অর্থে এই ব্যাপারে তাদের করার মতো কিছুই ছিল না। আর বড় চাচা রাজি না থাকলেও তিনি ছিলেন নিরুত্তাপ। একদিন আমার ক্লাসমেটের বিয়েতে যাওয়ার জন্য ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিলাম আমি। তখন আম্মু ঘরে এসে আমার সামনে বসে
এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আম্মুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলাম, কি দেখো আম্মু? আম্মু মুচকে হেসে উত্তর দিলেন, আমি অসুন্দর হইলেও তুই তোর আব্বুর মতো হয়েছিস। ফর্সা ধবধবে গায়ের রং, টানা টানা চোখ, তোর আব্বুর মতো লম্বাও হয়েছিস। তোরে অন্তত আমার মতো পোড়া কপালি হইতে হবে না রে। রূপ নাই দেখা সারা জীবন জামাইয়ের তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করতে হবে না। আমি খেয়াল করলাম আম্মুর চোখ জোড়া অশ্রুতে চিকচিক করছে। সেদিন আমি আম্মুকে কোনো সান্ত্বনা দিতে পারিনি। আমার আম্মুর বাহ্যিক সৌন্দর্যের ঘাটতি থাকলেও মানসিক সৌন্দর্যের কোনো অভাব ছিল না। অশান্তি দিনের পর দিন বেড়েই যেতে লাগলো। আম্মুর সাথে কথা বলে অনুমতি নিয়ে মাহিন বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল ঠিকই, কিন্তু আব্বু তা মেনে নেননি। কারণ তার বোনের কথা অমান্য করার সাধ্য আমার বাবার ছিল না। খুব ভেঙে পড়লাম আমি। আমার এই অবস্থা দেখে আম্মু বললেন, তুই চিন্তা করিস না মা, এতদিন নিজের কষ্ট সব মুখ বুইজা সহ্য করলেও তোর সুখের জন্য আমি এইবার মুখ খুলব। দরকার হইলে তোর বাপের বিরুদ্ধে যাব। এরপর আম্মু আব্বুর মুখের উপর কথা বলা শুরু করলে আব্বু খেপে গেলেন আরো বেশি আম্মুর উপরে। প্রতিদিনই তাদের মধ্যে কথা কাটাকাটি চলতো। আম্মু সমঝোতায় বসে আব্বুকে বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু আব্বু তার সিদ্ধান্তে অনড় থাকতেন। এমনই একদিন সকালে আব্বু অফিসে যাওয়ার আগে আম্মুকে কড়া করে হুমকি দিয়ে গেলেন, আজকে বাসায় এসে যেন তোর আমি না দেখি। ব্যাগপত্র গুছাইয়া বাবার বাড়ি চলে যাবি। আমার কথা নড়চড় হইলে রণক্ষেত্র হইয়া যাইব, বইলা দিলাম। আব্বু বের হওয়ার পরপরই আম্মু আমাকে বললেন রাদিনকে স্কুলে দিয়ে আসতে, দুবালতি কাপড় ধুতে হবে। তাই আম্মু আজ রাদিনকে স্কুলে নিয়ে যেতে পারবে না। রাদিনকে স্কুলে দিয়ে বাসায় ফিরে এসে দেখি সদর দরজার সামনে প্রচুর ভিড়। বুকটা আঁতকে উঠলো আমার। ভিড় সামনে ঠেলে যেতেই বাড়িওয়ালি আন্টি বলে উঠলেন, গ্যাস বিস্ফোরণে তোমার আম্মু, তোমার আব্বুকে কল করে জানাও তাড়াতাড়ি। আমার মাথায় তখনও কিছু কাজ করছে না। আম্মুর পুরো শরীরটা পুড়ে ছাই হয়ে গেছে। সেই ছাইগুলো হাতের মুঠোয় নিয়ে প্রাণপণে চেষ্টা করছিলাম আঁকড়ে ধরতে। নিস্তব্ধতা কাটিয়ে সম্বিত ফিরে পেলে হাউ মাউ করে কাঁদতে শুরু করে দিলাম। আর কোনো আলোর দিশা দেখতে পাচ্ছিলাম না যে, চারিদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার। মুহূর্তে যেন আমার পুরো দুনিয়াটা উলটপালট হয়ে গেল। বারবার কানের কাছে একটা কথাই ভেসে আসছে, পাগলি মেয়ে আমার, এইভাবে ভাঙা পড়লে চলবে? যুদ্ধের ময়দানে প্রতিপক্ষ অনুপস্থিত থাকলে যুদ্ধ চালানো যায় না। এখন দেখবি সব ঠিক হইয়া যাবে। কাঁদিস না মা, তোর যে এখন অনেক দায়িত্ব। মনে হলো হাতের মুঠোয় আগলে রাখা ছাইগুলোর প্রতিটা কণা এই কথাগুলো এক নাগাড়ে বলে চলেছে। কাঁদতে কাঁদতে একসময় জ্ঞান হারিয়ে ফেললাম আমি। তারপর আর কিছুই মনে নেই আমার। আম্মুকে কবর দিয়ে 7 দিন পর গ্রাম থেকে ফিরলাম আমরা। এই কয়েকটা দিন মা হারানোর শোকে আমি এতটাই কাতর ছিলাম যে আব্বুর দিকে খেয়াল করার সময়ই পাইনি। রাদিনটাকে সামাল দিতে পারছিলাম না কোনো অবস্থাতেই। তাই মামি এসে কিছুদিনের জন্য ওকে নিয়ে গেলেন। সেই সাথে ইন্টার পড়ুয়া মামাতো বোনটাকে রেখে গেলেন আমার সঙ্গ দেওয়ার জন্য। রাত্রি দ্বিপ্রহর, দু চোখে ঘুমের লেশ মাত্র নেই আমার। ক্ষণে ক্ষণে আম্মুর স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে আর চোখের পাপড়ি ভিজে যাচ্ছে। আম্মুর কোনো কথায় আমি বিরক্ত হলে আম্মু যেভাবে অসহায় হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতেন, তার সেই অসহায় চাহনিটা বারবার মনে পড়ছে। ততবার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে আমার। এভাবে বেশ কিছুক্ষণ আম্মুর স্মৃতিগুলোর সাথে লুকোচুরি খেলার পর বড্ড ক্লান্ত লাগছিল। পানি খাওয়ার জন্য ডাইনিং রুমের দিকে পা বাড়াতেই ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ শুনতে পেলাম। কান্নার আওয়াজটা আব্বু আম্মুর ঘর থেকে ভেসে আসছে মনে হলো। বেশ ভরকে গেলাম আমি। এত রাতে কে কান্না করবে? রাদিনও তো বাসায় নেই। আব্বুর ঘরে গিয়ে লাইট অন করলাম। তারপর যা দেখলাম তা দেখার জন্য সত্যি আমি প্রস্তুত ছিলাম না। আমার একটা পুরনো ছবি বুকে আগলে ধরে মাটিতে বসে বাচ্চাদের মতো ঠোঁট ভেঙে কাঁদছেন আব্বু। কাছে গিয়ে আমি আব্বুর কাঁধে হাত রাখলাম। আমাকে দেখে আব্বু হাউমাউ করে কাঁদতে লাগলেন। এবার আমাকে জড়িয়ে ধরে বিলাপ শুরু করলেন। আমি আকাশে তারা গুনতে গিয়া চাঁদরে হারাই ফেলছি মা। সারা জীবন তোর মারে একটু সুখের মুখ দেখাইতে পারলাম না আমি কত হতবাগা, চাঁদের কদর করতে পারলাম না। তারে সারা যে এখন আমার বুকটা ফাঁকা ফাঁকা লাগতেছে। আব্বুর চোখের পানি মুছে দিতে দিতে খেয়াল করলাম মাত্র এই কদিনেই মানুষটা অনেকখানি বুড়িয়ে গেছেন। চোখের নিচে কালি পড়েছে, চেহারায় ভাঁজ পড়ে গেছে, কেমন যেন একটা এলোমেলো ভাব। এভাবেই কেটে গেল আর সপ্তাহখানেক। রাদিনকে মামা বাড়ি থেকে নিয়ে আসলাম। মামা তো বোনটাও চলে গেল। সংসারের পুরো দায়িত্ব এখন আমার কাঁধে। সাঁতার না জানা একটা মানুষকে যদি মাঝ সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, তখন সে তীরে ওঠার জন্য এদিক সেদিক
হাতড়াতে থাকে। আমার অবস্থাটাও ঠিক তেমনই হয়েছে এখন। আমার কষ্ট হবে ভেবে আব্বু একটা কাজের বুয়া রেখে দিলেন, দুবেলা এসে কাজ করে দিয়ে যায়। এর মধ্যে একদিন বড় ফুপু ফোন দিয়ে আবারও বিয়ের কথা তুললে আব্বু প্রচণ্ড খেপে গেলেন। বললেন, এই তোমার আশকারা পাইয়া পাইয়া আমি ভালো মন্দের বিচার করতে ভুলিয়া গেছিলাম আপা। আজকে আমি আর অন্ধ নাই, মীরার মা আমার চোখ খুলিয়া দিয়া গেছে। তোমার ঘরে আমি আমার মেয়েরে কিছুতেই দিব না। আমার মেয়ের বিয়ে আমি ওর মায়ের পছন্দ করা ছেলে মাহিনের সাথেই দিব। আমারে আর ফোন দিবা না, সাবধান। তারপর মাহিনের বাবা মায়ের সাথে কথা বলে পাকা কথা দিলেন আপু। চারপাশে সবকিছু ঠিকঠাক চলেও মায়ের শূন্যতাটা আমি প্রতিটা মুহূর্তেই টের পেতাম। একদিন বুয়া আসেনি বলে খুব ঝামেলায় পড়ে গেলাম। রাদিনকে স্কুলে দিয়ে এসে আব্বুকে অফিসে বিদায় করে দিতে দিতে দুপুরের রান্নার আয়োজন করতে অনেক দেরি হয়ে গিয়েছিল। এরই মধ্যে আবার গ্যাসটাও চলে গেল। দুপুর 2টো বাজে। এদিকে ক্ষুধার জ্বালায় পেট চোচো করছে আমার। উপায় না পেয়ে ফ্রিজ থেকে দই বের করে চিরা মাখিয়ে নিলাম, কিন্তু মুখে আর তুলতে পারলাম না। তার আগেই কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়লাম।